এক কাপ চায়ের ভ্যালু সে বুঝে যার সকালের ঘুমটা কাটে না চা ছাড়া। এক কাপ চায়ের ভ্যালু সে বুঝে যার পেটটা পরিষ্কার হয় না চা ছাড়া। এক কাপ চায়ের ভ্যালু সেই বন্ধুটা বুঝে যে আড্ডাটা মিস করে। এক কাপ চায়ের ভ্যালু কারখানার সেই কর্মচারীটা বুঝে যার হাজারো চাপের জট ছাড়িয়ে দেয় এক কাপ চা। চা কিন্তু প্রথম থেকেই আমাদের এত নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল না। তাহলে কিভাবে হয়ে উঠলো সে আমাদের এত আপন, এত কাছের? আসুন জানি সেই জার্নিটা। মোটামুটিভাবে 1870 এবং 80-র দশক থেকেই এদেশের মানুষজন চা খেতে শুরু করে। মূলত উচ্চবিত্ত মানুষজন চায়ের গুণগ্রাহী হয়ে পড়ে। এর মধ্যে বহু জ্ঞানীগুণী মানুষজনও ছিলেন। তার মধ্যে স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, ডক্টর মহেন্দ্রলাল সরকারের মতো বিখ্যাত ব্যক্তিবর্গ চায়ের গুণগ্রাহী হয়ে পড়েন। সেই সময়কারের চা কোম্পানির অ্যাডভার্টাইজগুলো দেখলে এটা স্পষ্ট হয় যে তারা শুধুমাত্র সেই উচ্চবিত্ত শ্রেণীকেই ক্যাটার করতে চাইছিল। তার ছত্রে ছত্রে সেটাই ফুটে উঠতো। এবং সেই সময় একটা কথাও প্রচলিত ছিল যে প্রতিদিন কেউ যদি 1 কাপ চা খায় তার মানে সে ভদ্রলোক, 2 কাপ চা খাওয়া মানে সে সাহেব। বিখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায় একবার এক জমিদারকে বলেছিলেন, আপনাকে দেখতে তো ভদ্রলোকের মতো, তাহলে চা খান না কেন? অর্থাৎ চাটা তখন ভদ্রলোকের একটা সিম্বলে পরিণত হয়েছিল। চা যে খায় সে ভদ্রলোক, বা চা যে পান করে সে ভদ্রলোক। এই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে চায়ের যে ইউরোপের মার্কেট ছিল সেটাতে ধস নামে। এর ফলে চা কোম্পানিগুলো ভারতেই তার মার্কেট খুঁজতে শুরু করে। তাদের হিসাব মতো ভারতের সেই সময়কার যে জনসংখ্যা ছিল তাদের প্রত্যেককে যদি তারা চা পান করাতে পারে তাহলে তাদের আর অন্য কোনো মার্কেটের প্রয়োজন পড়বে না। এখান থেকেই শুরু হলো বিজ্ঞাপনের এক নতুন অধ্যায়ের। ভারতের জনগণ তো চা বানাতে জানে না, চা পানের প্রয়োজনীয়তাও বোধ করে না তারা। তাই সবার আগে কোম্পানিগুলো শুরু করলো ভারতীয়দের মধ্যে চা পানের প্রয়োজনীয়তাটা জাগানোর চেষ্টা। এর জন্য তারা আশ্রয় নিল বিজ্ঞাপনের, এবং যে বিজ্ঞাপনটা তারা বারবার করতে থাকলো যে চা একটা ঔষধ। আসলে চা পান করলে আপনার ম্যালেরিয়া, টাইফয়েড, নানা রকমের যে রোগ আছে, নানা রকমের যে ব্যাধি আছে সেটার থেকে আপনি মুক্তি পাবেন। ব্যাস, আর যাই কোথায়, ভারতীয়রা বিশ্বাস করতে শুরু করলো ওষুধি হিসাবে। কিন্তু শুধু বিশ্বাস করলেই তো হবে না, তাকে জানতে হবে চাটা বানাতে হয় কিভাবে। তাই আবারও পোস্টারিং শুরু হলো বিভিন্ন জায়গাতে যে ভালো চা কিভাবে বানাতে হয়। পোস্টারে ধাপে ধাপে লিখে ছবি সহ বুঝিয়ে দেওয়া হলো যে কিভাবে চা বানাতে হবে। চায়ের ছোট ছোট প্যাকেট করে তার রেল স্টেশনে, ফেরিঘাটে, এই সমস্ত পাবলিক প্লেসে মানুষজনকে ফ্রিতে দেওয়া হচ্ছিল। রেল স্টেশনে মানুষজনকে ফ্রিতে চা খাওয়ানো হচ্ছিল। কিছু কিছু জায়গাতে তো চায়ের সাথে চিনি ফ্রিতে দেওয়া হচ্ছিল। এই সমস্তগুলাই হচ্ছিল যাতে মানুষের মধ্যে চায়ের অভ্যাসটা গড়ে ওঠে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক জিওর মতো। জিও কিন্তু এই স্ট্র্যাটেজিটা নিয়েছিল একটা পরীক্ষিত ঘটনার থেকে, সেটা এই চায়ের ঘটনায়, যেখানে মানুষকে চায়ের প্রতি অভ্যস্ত করে তোলা হচ্ছিল। বিজ্ঞাপনের দ্বারা এটা প্রচার করা হচ্ছিল রুটি কাপড়া মকান বা ডাল ভাত কাপড়, যে বেসিক নেসেসিটি, সেটার বদলে, ভাতের বদলে তারা প্রচার করতে শুরু করলো ডাল, চা, কাপড়, বা ভালো চা আর কাপড়। অর্থাৎ মানুষের বেসিক নেসেসিটির জায়গাতে চাকে নিয়ে আসার একটা প্রচেষ্টা চলতে শুরু করলো। এই অতিরিক্ত প্রচেষ্টা এবং বিজ্ঞাপনের ক্রমাগত মিথ্যাচারের ফলে একদল বিদ্বান মানুষ এর বিরোধিতা করতে শুরু করে, যার সর্বাগ্রে ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি তার লেখাতে বারে বারে তুলে ধরতে শুরু করলেন যে চা ভারতীয়দের বা ভারতের আবহাওয়ার জন্য উপযুক্ত নয়। একজন মানুষ এই টেম্পারেচারে যদি চা পান করে তাহলে তার শরীরে নানা রকম রোগ ব্যাধি আসবে, তার খিদা কমে যাবে। এবং এই খিদা কমে যাওয়ার নিয়ে তৎকালীন সময়ের একজন বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিক একটি কবিতা লেখেন। কবিতাটার নাম রামসুখ তেওয়ারি। কবিতাটা আপনারা এখানে পজ করে পড়ে নিতে পারেন। কবিতাটাতে দেখা যাচ্ছে রামসুখ তেওয়ারি একজন পালোয়ান, যিনি তার ভাগ্য পরিবর্তনের জন্য কলকাতায় এসেছিলেন, কিন্তু এখানে এসে তিনি বারবার চা খেতে শুরু করার জন্য তার শরীরের বল কমে যায় এবং নানা রোগে তাকে ঘিরে ধরে। অবশেষে তার দেশওয়ালি একজন ভাই এসে তার চা ছাড়ায় এবং পুনরায় সে তার শক্তি ফিরে পায়। মহাত্মা গান্ধী পর্যন্ত এই চা পানের বিরোধিতা করেছিলেন, কিন্তু তাতেও চায়ের বিজয়রথ বিন্দুমাত্র আটকায়নি। কেননা চায়ের পক্ষে বা চা পানের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন বিখ্যাত বিখ্যাত মনীষীগণ। তার মধ্যে সর্বাগ্রে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বভারতীর থেকে প্রকাশিত হওয়া বিভিন্ন পত্রপত্রিকাতে চা পানের অ্যাড দিতেন তার নিজের লেখা কবিতার মাধ্যমে। তার উপন্যাসে বারবার চা পানের কথাও উঠে আসতো। তিনি চীন থেকে ফিরে আসার পরে একটি চা চক্র শুরু করেন 1924 সালে। 1918 সালে তিনি কালু দোলইকে দিয়ে একটি চায়ের দোকান চালু করেন। গিরিশচন্দ্র চট্টোপাধ্যায় লিখে ফেললেন ভালো চা বানানোর জন্য একটা বই। পেরিচাঁদ মিত্র চা পানের অন্যতম গুণগ্রাহী ছিলেন। এই সময় কলকাতার ব্যবসায়ী সমাজও চা ব্যবসাতে পদার্পণ করেন।
এর পরবর্তী যে সময়টা অর্থাৎ 1940 থেকে যে সময়কালটা শুরু হচ্ছে, সেই সময়কালে চা ব্যবসায়ীরা বুঝতে পেরেছিল যে ভারত হয়তো অল্পকাল পরেই স্বাধীন হবে। তাই তারা তাদের বিজ্ঞাপনে বারবার স্বদেশি আনার প্রচার করতে শুরু করে। অর্থাৎ এতকাল পর্যন্ত চাটা ছিল কলোনিয়াল সামগ্রী, এখন চা হয়ে উঠল স্বদেশি সামগ্রী। এবার চায়ের বিজ্ঞাপন আরো অভিনবত্বের পথে এগিয়ে গেল। তারা চায়ের সাথে নারী মর্যাদা, নারীর অধিকারকে জুড়ে দিল। প্রচার হতে থাকলো আপনার অধিকার, আপনার গর্ব, ভারতীয় চা। প্রচার হতে শুরু করলো সেরা গৃহিণী সেই যে চা বানাতে জানে। আর মহিলাদের মনের এই দুর্বল জায়গাটাতে টাচ করার ফলে চা হয়ে উঠলো ধীরে ধীরে 10 জনের পরিবারের একমাত্র পানীয়। একই সাথে তাদের যে পুরনো প্রচার বা পুরনো বিজ্ঞাপন, সেগুলোও সমানে চলতে থাকে, অর্থাৎ রোগ থেকে মুক্তি, গরমের শীতল পানীয়। আর তার সাথেই বিভিন্ন ভারতীয় পরব পার্বণগুলোতে মানুষজনকে শুভেচ্ছা জানিয়ে চা কোম্পানিগুলো বিজ্ঞাপন দিতে থাকে। ফলে ক্রমশ মানুষের আপন হয়ে উঠতে থাকে এবং স্বাধীনতার সময় তারা একটা প্রচার শুরু করে যে চা ভারতের ট্রু অ্যাম্বাসেডর। দেশাত্মবোধের মোড়কে এভাবেই চা হয়ে ওঠে মানুষের একান্ত আপন। যেটুকু বাকি ছিল সেটা পূরণ করে দেয় ভারতীয় সিনেমাগুলো। ভারতীয় সিনেমাগুলোতে একের পর এক চা পানের দৃশ্য, চা চক্র উঠে আসতে থাকে এবং মানুষজন তার দ্বারা আকৃষ্ট হয়। ফলে রাস্তাতে দেখা যেতে শুরু করে চা ভেন্ডারদের। এরকমই একটা দৃশ্য ফুটে ওঠে রাজ কাপুরের C420 সিনেমাতে, যেখানে রাজ কাপুরের চরিত্রের প্যাকেটে পয়সা না থাকলেও সে ধার করে নায়িকাকে চা খাওয়ায় এবং চা বিক্রেতাকে সেটা ইজ্জত কা সওয়াল হিসাবে রিপ্রেজেন্ট করে। এখানেই সাধারণ মানুষের মানসিকতাটাও ফুটে ওঠে এবং এর ফলাফল দেখা যায় 1960-এর পর থেকে চা ভারতের জাতীয় পানীয়তে পরিণত হয়। আজ তুমি যখন চায়ের কাপে চুমুক দিয়ে গলা ভেজাও, তখন কি একবারও ভেবে দেখেছো যে এই চাই এক সময় ছিল সাহেবিয়ানা, বনেদিয়ানা? এই চাই এক সময় ছিল আড্ডা, বিপ্লবের আতুরঘর। এই চাকে নিয়েই রয়েছে কত গল্প, কত কথা। আপনার জানা তেমন যদি কোনো গল্প কথা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার চাখোর বা আচার্য প্রফুল্লচন্দ্রের ভাষায় চাতালের সাথে শেয়ার করুন এবং জানিয়ে দিন চায়ের এই ইতিহাস। নমস্কার।